আসসালামু আলাইকুম, কেমন আছেন? আই হোপ যে আপনারা ভালো নেই। আমি অ্যাকচুয়ালি আপনাদের মতো হয়তোবা ভালো নেই। তার কারণ কি সেটা হয়তো আমরা জানি। কারণ একটাই যে আমাদের দেশে একটা প্রবলেম চলছে, একটা ঝগড়া চলছে। ঝগড়াটা খুব মারাত্মক আকার ধারণ করেছে, হয়তোবা আরও বেশি মারাত্মক আকার ধারণ করবে। তো আমার ভিডিওটা কেউ স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন, তাহলে আই হোপ যে আপনাদের অনেক ভালো লাগবে আর অনেক ইনফরমেশন পাবেন এই ভিডিও থেকে। আপনারা সবাই জানেন যে আমাদের দেশে কোটা আন্দোলন চলছে, আর কোটা আন্দোলনটা ফার্স্ট টাইম পুরো কোটা আন্দোলনই ছিল। অ্যান্ড তখন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন একটু যারা সাধারণ ছাত্রছাত্রী তাদেরকে মেধাবী না বলে রাজাকার বললেন, ঠিক তখনই কোটা আন্দোলনে থাকলো না, এটা বিস্তার ধারণ করলো এবং এর বিস্তার এত বেশি বেড়ে গেল যে সরকার পতনের দিকে প্রায় চলে গেছে। এটা একটা খুবই প্রবলেম আমাদের দেশের জন্য, কারণ আমাদের দেশটা অনেক গরিব দেশ, আমরা সেভাবে সচ্ছল না। আমাদের দেশে যদি গৃহযুদ্ধ লাগে তাহলে আমরা নিজেরা অনেক কষ্টে থাকব। শুধু আমরা না, আমাদের দেশের পুরা মানুষই খুব প্রবলেমে থাকবে, কারণ আমাদের দেশের মানুষ খুবই গরিব এবং অসচ্ছল। তাদের দিন আনতে হয় এবং দিন খেতে হয়। হ্যাঁ, হয়তোবা কিছু সংখ্যক মানুষের হাতে অনেক পুঁজি আছে, অনেক টাকা আছে। বর্তমানে আমাদের দেশের ব্যাংকেও টাকা শর্ট পড়ে গেছে, এটা আমি না, সবাই জানে। তাছাড়া আমাদের দেশে যারা প্রবাসী আছে তারাও হয়তো রেমিটেন্স পাঠানো অলমোস্ট বন্ধ করে দিয়েছে, আরও হয়তো দেবে। তো আমাদের দেশের পলিটিক্সটা আসলে এমন হয়ে গেছে যে পলিটিক্স যারা করে তারা হচ্ছে অনেক বড় বড় টেরোরিস্ট। যদি আপনি অনেক বড় টেরোরিস্ট হতে পারেন, অনেক বড় সন্ত্রাসী হতে পারেন, অনেক বড় মাফিয়া হতে পারেন, তবেই আপনি কোনো একটা দলে বা ভালো কোনো একটা দলে বা ক্ষমতাসীন দলে বা অপোজিট দলে আপনি একটা ভালো পোস্ট পেয়ে যাবেন। আর যদি আপনি নিরীহ কোনো মানুষ হন, যদি আপনার নিজস্বতা বলতে কোনো কিছুই না থাকে, শুধুমাত্র মানবিকতা মনুষ্যত্ব ছাড়া আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন, তাহলে এই সমাজে এই দেশে আপনার কোনো মূল্য নেই এবং কোনো মূল্যায়ন থাকবেও না। একটাই মূল্যায়ন থাকবে, সেটা হচ্ছে আপনাকে শোষিত হতে হবে শোষকদের হাতে। আর সেই শোষকটা হচ্ছে একজন টপ টেরোরিস্ট, একজন টপ সন্ত্রাসী। এবং আমাদের দেশটা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে আমাদের দেশে যতগুলো রাজনৈতিক দল আছে প্রত্যেকটা দলই হয়তোবা খুব বেশি সন্ত্রাসীদের উপর ডিপেন্ডেবল হয়ে গেছে। কারণ হচ্ছে একটা দলকে টিকিয়ে রাখার জন্য সন্ত্রাসীদের খুবই দরকার, কারণ তাদেরকে দিয়েই একটা দল টিকে থাকে। তো আমি এত কিছু বলতে চাই না, আর কে কিভাবে টিকে থাকতে চায় তার কিছু বলতে চাই না। আমি শুধু একটা কথা বলতে চাই যে আমাদের দেশে যারা সাধারণ ছাত্রছাত্রী তাদের শরীরে গুলি করা বন্ধ হোক, তাদের শরীরে যেন কোনো প্রকার গুলি না লাগে এবং মেধার মূল্যায়ন করা হোক। আপনারা সবাই জানেন যে মেধার মূল্যায়ন আমাদের দেশে খুব কম হয়। একটা জিনিস আমি আপনাদেরকে বলি, একটা পয়েন্টের কথা, আমাদের দেশে যে স্থাপনাগুলো নষ্ট হয়েছে বা যে স্থাপনাগুলোতে মানুষ আগুন ধরিয়ে দিয়েছে, সেই স্থাপনাগুলো আমরা অবশ্যই মেরামত করতে পারবো, ঠিক করতে পারবো। কিন্তু আমাদের দেশে যে মেধাবী ছাত্রগুলো শহীদ হয়েছেন, যারা মারা গেছেন, যাদেরকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে, আমরা সেই মেধাবী ছাত্রগুলোকে চাইলেও আর কখনো মেরামত করে ফিরিয়ে আনতে পারবো না। আমরা চাইলেও তাদেরকে আর একটা জীবন দিতে পারবো না, কারণ এই জীবনটা একমাত্র আল্লাহ পাকের দান, আল্লাহ পাকই দিতে পারবে। এই জীবনটা কেড়ে নেওয়ার মালিকও শুধুমাত্র ওই উপরওয়ালা। কিন্তু তার আদেশকে তোয়াক্কা করে যারা এই নিষ্পাপ ছাত্রদের, এই নিষ্পাপ শিশুদের, এই নিষ্পাপ কিশোরদের জীবন কেড়ে নিচ্ছে, তাদের বিচার অবশ্যই একদিন হবে। সেটা আল্লাহ পাক নিজের হাতে করবে।
তো আমি একটাই কথা বলবো যে আপনারা যারা প্রশাসনে আছেন তারা অবশ্যই ছাত্রছাত্রী ইভেন সাধারণ যারা মানুষ আছে কোনো মানুষের উপরে গুলি করবেন না, কোনো মানুষকে অবৈধভাবে নির্যাতন করবেন না, হয়রানি করবেন না, যেটা এখন বর্তমানে চলছে। আমি আজকেও একটা কাহিনী শুনলাম। কাহিনীটা হলো যে ঢাবির একজন টিচারের গায়ে হাত তোলা হয়েছে এবং তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে। আই হোপ যে তার হাত বা পা যে কোনো একটা ভেঙে গিয়েছে। তো একজন সাধারণ পুলিশ কনস্টেবল বা এসআই হতে গেলে তাকে সর্বোচ্চ অনার্স কমপ্লিট করতে হয় বা মাস্টার্স কমপ্লিট করে ঢুকতে হয়। কিন্তু একজন ঢাকা ইউনিভার্সিটির টিচার বা আপনি রাজশাহী ইউনিভার্সিটির টিচার, খুলনা ইউনিভার্সিটির টিচার বা রাজশাহী বা আপনার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির টিচার, ঢাকা ইউনিভার্সিটির টিচার বা জগন্নাথ ইউনিভার্সিটির টিচার, যে কোনো টিচার হতে গেলে তাকে অবশ্যই বিসিএস ক্যাডার হতে হয়। আর তাকে এমন মেধাবী হতে হয় যে সেই মেধার কাছে আরও মিনিমাম 500 জন কম্পিটিশন করে। সেই 500 জনকে কম্পিটিশন করে সে একজন মানুষ উঠে আসে। আমি 500 জন হয়তো খুব কমই বলে ফেলেছি। একজন বিসিএস ক্যাডার হতে গেলে মিনিমাম 2 লাখ মানুষকে ওভারকাম করে একজন বিসিএস ক্যাডার হতে হয়। আর সেই বিসিএস ক্যাডার যখন একটা ইউনিভার্সিটি বা একটা কলেজের প্রফেসর হয় তার রেসপেক্ট সেই রকমই থাকে। একজন সাধারণ পুলিশ বা একজন কনস্টেবল কিভাবে পারে এমন একজন বিসিএস ক্যাডারকে হাত তুলতে, কিভাবে পারে এমন একজন বিসিএস ক্যাডারকে গুলি করে মারতে? আমার তো আসলে বুঝে আসে না। আসলে আমি একটা জিনিস কিছুতেই মানতে পারি না যে বাংলাদেশের পুলিশ কিভাবে এমন সন্ত্রাসী আচরণ করে। এটা আমার মাথায় কোনোভাবেই আসে না। পৃথিবীর কোনো দেশের কোনো পুলিশ কখনো কোনো জনগণ বা কোনো টিচার বা কোনো স্টুডেন্টের গায়ে কখনো হাত তোলে না, বরং তাদেরকে যথাযথভাবে সাহায্য করে এবং এনাফ পরিমাণে সাহায্য করে যেই সাহায্যটা তাদের দরকার হয়। বাইরের দেশের পুলিশকে দেখলে সেই দেশের জনগণ নিরাপদ মনে করে, আর আমাদের বাংলাদেশের পুলিশকে দেখলে আমাদের বাংলাদেশের মানুষ ভয় পায়, ভয়ে তার থেকে দূরে থাকার চেষ্টা করে। আমি আজকে আরও একটা ঘটনা শুনলাম। ঘটনাটা হলো যে একজন সাংবাদিক ওবায়দুল কাদের সাহেবকে প্রশ্ন করেছেন যে পৃথিবীর কোন দেশে আছে যে পরিবহন খাতে দুর্নীতি হয়? পৃথিবীর কোনো দেশেই পরিবহন খাতে কোনো প্রকার দুর্নীতি হয় না। একটা দেশে হয়, সেটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশে পরিবহন খাতে ব্যাপক দুর্নীতি হয়। শুধু বাংলাদেশের পরিবহন খাতে না, বাংলাদেশের প্রতিটা সেক্টরে, সেটা হোক সরকারি হোক বেসরকারি, প্রতিটা সেক্টরে যেখানে ফাঁক ফোকর আছে সেখানেই দুর্নীতির ব্যবস্থা আছে। এই দুর্নীতি করার জন্য তো আমরা আমাদের দেশটাকে স্বাধীন করিনি। আমাদের বাবা চাচা দাদারা তো এই দুর্নীতির জন্য আমাদের দেশটাকে স্বাধীন করেনি। আমাদের দেশটাকে স্বাধীন করেছে একটা সার্বভৌম সুন্দর রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য। তাহলে কেন আমাদের দেশে এত দুর্নীতি হবে? কেন আমাদের দেশে মারামারি হবে? কেন আমাদের দেশে হয়রানি হবে? এগুলো তো আসলে কাম্য না। আমাদের দেশের সব থেকে বড় সন্ত্রাসী আমি বলবো যে পুলিশ। এর থেকে বড় সন্ত্রাসী বাংলাদেশে আর কেউ নেই। তো যাই হোক, আমি হয়তোবা অনেক বাজে কথা বলে ফেলেছি, অনেক খারাপ কথা বলে ফেলেছি। তো আমার কথায় যদি কেউ রাগ করে থাকেন বা কোনো মাইন্ড করে থাকেন, প্লিজ আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার এই ভিডিওটা শুধুমাত্র মানুষকে, প্রশাসনকে, সরকারকে এবং সরকার দলীয় লোকজনকে এবং সাধারণ মানুষকে সচেতন করার জন্য তৈরি, অন্য কোনো কিছুর জন্য তৈরি না, কোনো উস্কানিমূলক কাজের জন্য তৈরি না। আমি তৈরি করেছি শুধুমাত্র মানুষকে সচেতন করার জন্য। প্লিজ আপনারা যে সেক্টরেই থাকেন না কেন, সবাই সচেতন হন, সবাই সৎ হন, সবাই সৎ হয়ে কাজ করুন। দেখবেন একদিন এই বাংলাদেশ দুবাইয়ের থেকে অনেক বেশি উন্নত হবে। আর সেটাই আমি আশা করি যে আই হোপ যে সবাই অনেক ভালো হবেন। আর যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই সবাই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, যাতে সবাই দেখতে পারে, সবাই সচেতন হতে পারে, সবাই সৎ হতে পারে। তত সময় ভালো থাকবেন সবাই। সবার শারীরিক সুস্থতা কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।